রাতের আকাশে তাকালে অসংখ্য তারা দেখা যায়। সেই তারাদের মাঝেই একটি লালচে রঙের গ্রহ চোখে পড়ে, যার নাম মঙ্গল। দীর্ঘ সময় ধরে মানুষ শুধু পৃথিবী থেকেই মঙ্গলকে দেখেছে, দূরবীন দিয়ে তার পৃষ্ঠ বোঝার চেষ্টা করেছে, ছবি তুলেছে আর নানা রকম অনুমান করেছে। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে পরিস্থিতি বদলে যায়। এবার কিছু দেশ সিদ্ধান্ত নেয় মঙ্গলকে শুধু দেখা নয়, বরং সেখানে পৌঁছাতে হবে, বৈজ্ঞানিক যন্ত্র পাঠাতে হবে, আর মাটি পরীক্ষা করতে হবে, তার বায়ুমণ্ডল বুঝতে হবে এবং জানতে হবে ভবিষ্যতে মানুষ সেখানে যেতে পারবে কিনা। এই জায়গা থেকে শুরু হয় আসল মঙ্গল মিশন রেস। দীর্ঘ সময় ধরে মহাকাশের গল্প ঘুরে ফিরেছে মাত্র দুইটি দেশের নামের মধ্যে, আমেরিকা আর রাশিয়া। চাঁদে মানুষ পৌঁছে গেছে, নাসার রোভার মঙ্গলের মাটি খুঁড়ে দেখেছে, আর বিশ্ব মনে করেছিল স্পেস রেস বুঝি এখানেই শেষ। কিন্তু ঠিক সে সময়েই ছিল একটি দেশ যে বেশি শোরগোল করত না, না বড় বড় দাবি, না আবেগী ভাষণ। সে চুপচাপ কাজ করে যাচ্ছিল, চীন। 1980-র দশক পর্যন্ত চীনের মহাকাশ কর্মসূচি ছিল খুবই সীমিত। তার ছিল না গভীর মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা, না ছিল হাই লেভেল রকেট টেকনোলজি, আর না এমন বৈজ্ঞানিক শক্তি যাকে বিশ্ব খুব সিরিয়াসলি নেবে। সেই সময় চীনের স্যাটেলাইটগুলো শুধু পৃথিবীর কক্ষপথে সীমাবদ্ধ ছিল। মঙ্গল বা চাঁদের কথা বলা তখন শুধুই একটুখানি স্বপ্ন। কিন্তু চীনের সরকার একটি বিষয় ভালোভাবে বুঝে গিয়েছিল, ভবিষ্যতে শক্তি আসবে মাটি থেকে নয়, আসবে আকাশ থেকে। 15 অক্টোবর 2003 এই দিনে চীন লঞ্চ করে তাদের প্রথম মানববাহী মহাকাশ মিশন শেনঝৌ 5। মহাকাশচারীর নাম ছিল ইয়াং লিওয়েই। এই মুহূর্তটি চীনের জন্য শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য ছিল না, এটা ছিল বিশ্বকে দেওয়া একটি সরাসরি বার্তা, আমরাও পারি। এই মিশনের পর চীন পরিষ্কার করে দেয় সে আর শুধু স্যাটেলাইট লঞ্চ করা দেশ হয়ে থাকবে না, বরং নিজেকে গড়ে তুলবে এক পূর্ণাঙ্গ মহাকাশ শক্তি হিসেবে। এখান থেকেই চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ CNSA দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করে। পরিকল্পনা ছিল একেবারে পরিষ্কার, আগে চাঁদ, তারপর মঙ্গল। চীন জানত সরাসরি মঙ্গলে যাওয়া অত্যন্ত বড় ঝুঁকি, তাই তারা আগে চাঁদকেই বেছে নেয়, যেখানে টেকনোলজি, ল্যান্ডিং, কমিউনিকেশন আর অটোমেটিক সিস্টেমের পরীক্ষা করা যাবে। 2007 সালে চীন লঞ্চ করে চ্যাংএ-1 মিশন। এটাই ছিল তাদের প্রথম চন্দ্র অভিযান। এটা ছিল কেবল শুরু। এরপর একে একে আসে চ্যাংএ-2 আর চ্যাংএ-3। কিন্তু আসল ধাক্কাটা বিশ্ব পায় 2019 সালে, যখন চ্যাংএ-4 চাঁদের এমন এক অংশে ল্যান্ডিং করে যেখানে আজ পর্যন্ত কোনো দেশ পৌঁছাতে পারেনি। চাঁদের ফার সাইড, অর্থাৎ সেই দিক যেটা পৃথিবী থেকে কখনোই দেখা যায় না। এটা মোটেও সহজ কাজ ছিল না। এই অংশে সরাসরি কমিউনিকেশন সম্ভব নয়। চীনের জন্য একটি আলাদা রিলে স্যাটেলাইট স্থাপন করে, আর যখন ল্যান্ডিং সফল হয় তখনই প্রথমবারের মতো বিশ্ব বুঝে যায় চীন আর পিছিয়ে নেই। চাঁদের সাফল্যের পর চীনের পরবর্তী গন্তব্য ছিল একেবারে নির্ধারিত মঙ্গল। মঙ্গল শুধু একটি গ্রহ নয়, এখানে পৌঁছানোকে টেকনোলজির সবচেয়ে বড় পরীক্ষা ধরা হয়। এখন পর্যন্ত যত মঙ্গল মিশন পাঠানো হয়েছে তার প্রায় অর্ধেকই ব্যর্থ হয়েছে। মঙ্গল মিশনে সবচেয়ে কঠিন ধাপ হলো ল্যান্ডিং। মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা, তাই সেখানে প্যারাসুট পুরো শক্তিতে কাজ করতে পারে না। আবার পরিবেশ এতটাও ফাঁকা নয় যাতে যানকে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই সোজা নিচে নামানো যায়। এ কারণেই মঙ্গলের নিরাপদ ল্যান্ডিং করা একটি অত্যন্ত জটিল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। নাসা এই ভয়ঙ্কর ধাপটিকে নাম দিয়েছে 7 মিনিটস অফ টেরর। আমেরিকারও মঙ্গলে সফল সফট ল্যান্ডিং করতে অনেক দশক সময় লেগেছিল, যা প্রায় সম্ভব হয় 1976 সালের ভাইকিং 1 মিশনের মাধ্যমে। রাশিয়ার বহু মিশন ব্যর্থ হয়েছে, ইউরোপও খুব সীমিত সাফল্য পেয়েছে, কিন্তু চীন আবারও ভিন্ন পথ বেছে নেয়। 2020 সালে যখন পুরো বিশ্ব কোভিড-19 মহামারীতে লড়াই করছিল, চীন নিঃশব্দে লঞ্চ করে তাদের প্রথম মঙ্গল মিশন, নাম তিয়ানওয়েন-1। এ নামের অর্থ স্বর্গের কাছে প্রশ্ন। এই মিশনের সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল এখানে এক নয়, 3টি কাজ একসাথে করা হয়েছিল। একটি অরবিটার যা মঙ্গলের কক্ষপথে ঘুরবে, একটি ল্যান্ডার যা গ্রহের পৃষ্ঠে নামবে, এবং একটি রোভার যা মাটির ওপর চলাফেরা করবে। প্রথমবার কোনো দেশ তাদের প্রথম মঙ্গল মিশনেই এই কাজটি একসাথে করার চেষ্টা করেছিল। এটা ছিল ভীষণ বড় ঝুঁকি, কিন্তু চীন জানত এটা সফল হলে তারা সরাসরি টপ লিগে পৌঁছে যাবে। প্রায় 10 মাসের দীর্ঘ যাত্রার পর 14 মে 2021 সালে চীনের ল্যান্ডার মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে। জায়গাটির নাম ছিল ইউটোপিয়া
প্ল্যানিশিয়া, এই এলাকাতেই একসময় নাসার ভাইকিং মিশনও নেমেছিল। ল্যান্ডিং ছিল সম্পূর্ণ অটোমেটিক, কোনো মানুষ একে লাইভ কন্ট্রোল করতে পারেনি, কারণ পৃথিবী থেকে সিগন্যাল যাওয়া আসার সময় লাগে প্রায় 20 মিনিট। যখন নিশ্চিত করা হয় যে ল্যান্ডিং সফল হয়েছে, তখন চীন ইতিহাসের দ্বিতীয় দেশ হয়ে যায় যে মঙ্গলে সফলভাবে একটি সক্রিয় রোভার নামাতে এবং চালাতে পেরেছে। রোভারের নাম রাখা হয় জুরং। এই নামটি এসেছে চীনের প্রাচীন অগ্নি দেবতার নাম থেকে। জুরং রোভার ধীরে ধীরে মঙ্গলের লাল মাটির ওপর এগোতে থাকে। তার ছিল 6টি চাকা। সে চলত সোলার প্যানেলের শক্তিতে। তার ক্যামেরা, রাডার আর সেন্সর প্রতিটি মুহূর্তে ডেটা পাঠাতে থাকে। যখন তার প্রথম ছবিগুলো প্রকাশিত হয়, চীনের মিডিয়ায় সেগুলোকে বলা হয় মার্স সেলফি। লাল মাটি, নীল আকাশ আর মাঝখানে চীনের রোভার। এটা শুধু বিজ্ঞান নয়, এটাই ছিল ঘোষণা, চীন এখন মঙ্গলে উপস্থিত। এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। কারণ প্রশ্ন আর এটা নয় চীন পৌঁছেছে কিনা, আসল প্রশ্ন হলো চীন মঙ্গলে কি খুঁজছে। যখন জুরং রোভার মঙ্গলের পৃষ্ঠে নামে, তখন সে কোনো তাড়াহুড়া করেনি। প্রথমে তার সিস্টেম চেক করা হয়, সোলার প্যানেল খোলে, কমিউনিকেশন লিঙ্ক স্থির করা হয়। তারপর ধীরে ধীরে সে তার চাকা এগিয়ে নেয়। চীন জানতো মঙ্গলে সামান্য একটি ভুলও মিশনকে চিরতরে শেষ করে দিতে পারে। তাই জুরংকে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল যাতে সে সীমিত পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে মানুষের নির্দেশ ছাড়াই নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। জুরংয়ের প্রধান কাজ ছিল মঙ্গলের পৃষ্ঠকে বোঝা, সেখানকার মাটি কেমন, বাতাসে কি আছে, তাপমাত্রা কিভাবে বদলায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনো সেখানে পানি ছিল কিনা। জুরংয়ের কাছে ছিল বহু বৈজ্ঞানিক যন্ত্র। তার গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার মঙ্গলের মাটির নিচে পর্যন্ত দেখতে পারত। তার ক্যামেরাগুলো শুধু ছবি তুলত না, পাথরের গঠনও শনাক্ত করত। জুরং কাজ শুরু করে এমন এক এলাকায় যা দেখতে পুরোপুরি শুকনো মনে হতো, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ডাটা গল্প বদলাতে শুরু করে। জুরং মঙ্গলের মাটিতে এমন কিছু খনিজের চিহ্ন পায় যেগুলো সাধারণত পানির উপস্থিতিতে তৈরি হয়। বিজ্ঞানীদের মতে এই টিলাগুলোর গঠন পৃথিবীর শুকনো নদীর মতোই, যা প্রাচীন জলপ্রবাহের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। এর মানে একদম স্পষ্ট, লাখ লাখ বছর আগে এই এলাকায় পানি বইয়ে গিয়েছিল। এই আবিষ্কার নতুন নয়, কিন্তু জুরংয়ের বিশেষত্ব ছিল। সে একেবারে কাছ থেকে এই প্রমাণ সংগ্রহ করেছে। নাসার রোভারগুলো পানির প্রমাণ দিয়েছে, কিন্তু জুরং ইউটোপিয়া, প্ল্যানিশিয়ার মতো সমতল এলাকাতেই এই গুরুত্বপূর্ণ চিহ্নগুলো খুঁজে পায়। জুরংয়ের সবচেয়ে বড় অবদান ছিল তার রাডার ডাটা। এই রাডার মঙ্গলের পৃষ্ঠে কয়েক মিটার নিচ পর্যন্ত স্ক্যান করে এবং সেখানে এমন কিছু লেয়ার দেখায় যাদের গঠন জমাট বরফের মতো হতে পারে। এই বরফ কোনো পাহাড়ে নয়, বরং সমতল জমির নিচে লুকিয়েছিল। অর্থাৎ ভবিষ্যতে যদি কখনো মানুষ সেখানে নামে, তাহলে পানি পাওয়ার জন্য খুব বেশি গভীরে যেতে হবে না। এই আবিষ্কারটি আরও গুরুত্বপূর্ণ ছিল, কারণ ইউটোপিয়া প্ল্যানিশিয়া অঞ্চলটি ভূমধ্যরেখার খুব কাছাকাছি। এতদিন ধারণা করা হতো বরফ শুধু মঙ্গলের ধ্রুব অঞ্চলের কাছেই থাকবে। চীনা বিজ্ঞানীরা খুব সতর্কভাবে বলেন এটা নিশ্চিতভাবে বরফ কিনা তা বলার জন্য আরও ডাটা প্রয়োজন, তবে ইঙ্গিতগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। জুরংকে মাত্র 90 দিন কাজ করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটাই ছিল তার নির্ধারিত লাইফ, কিন্তু সে থামেনি। দিন পেরিয়েছে, মাস কেটেছে, আর জুরং ডাটা পাঠাতেই থেকেছে। সে 1 বছরেরও বেশি সময় ধরে মঙ্গলের পৃষ্ঠে সক্রিয় ছিল। এই সময়ে সে প্রায় 2 কিলোমিটারের একটু কম দূরত্ব অতিক্রম করেছে এবং হাজার হাজার ছবি পাঠিয়েছে। এটা চীনের জন্য বড় সাফল্য ছিল, কারণ এতে প্রমাণ হয়েছে তার রোভার টেকনোলজি দীর্ঘ সময় টিকে থাকতে পারে। জুরং মঙ্গলের আবহাওয়া খুব কাছ থেকে রেকর্ড করেছে। সে দেখতে পায় দিন আর রাতের তাপমাত্রার মধ্যে বড় পার্থক্য থাকে। দিনে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে, আর রাতে তা নেমে যায় -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সে বাতাসের গতি মেপেছে, ধুলোর কণাগুলো রেকর্ড করেছে, আর দেখেছে কিভাবে হঠাৎ ছোট ছোট ধুলোর ঝড় উঠে যায়। এই তথ্যগুলো খুবই প্রয়োজন ছিল, কারণ মঙ্গলে সোলার প্যানেল এই ধুলোর ঝড়ের কারণেই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিয়ানোয়েন-1 মিশন প্রায় সম্পূর্ণভাবে আত্মনির্ভর ছিল। চীন এই মিশনে মূলত তাদের নিজস্ব ডিপ স্পেস কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করেছে। মঙ্গল আর পৃথিবীর মাঝে প্রায়
22 কোটি কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও সিগন্যাল স্থির ছিল, ডাটা নিয়মিত আসতে থাকে। এটা শুধু হার্ডওয়্যারের ব্যাপার ছিল না, সফটওয়্যার আর অটোমেশনও ছিল সমানভাবে শক্তিশালী। ল্যান্ডিং থেকে শুরু করে রোভার চলার পথ পর্যন্ত বেশিরভাগ সিদ্ধান্ত মেশিন নিজেই নিয়েছে। এই জায়গাতেই বিশ্ব বুঝে যায় চীন এখন আর শুধু শেখার পর্যায়ে নেই, সে এখন নিজের পথ নিজেই তৈরি করেছে। আগে প্রশ্ন ছিল চীন কি মঙ্গল পর্যন্ত পৌঁছাতে পারবে, এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চীন মঙ্গলে এরপর কি করবে। কারণ জুরং প্রমাণ করে দিয়েছে চীনের কাছে দীর্ঘমেয়াদী মিশন চালানোর ক্ষমতা রয়েছে। চীন প্রমাণ করেছে সে মিশন দীর্ঘ সময় ধরে চালাতে পারে, সে ডেটা সংগ্রহ করতে পারে, সে জটিল ল্যান্ডিং করতে পারে, আর সবচেয়ে বড় কথা সে এগুলো একাই করতে পারে। এখান থেকেই চীনের পরবর্তী পরিকল্পনা স্পষ্ট হতে থাকে। চীন কখনো প্রকাশ্যে বলেনি যে সে মঙ্গল দখল করতে চায়, কিন্তু তার পদক্ষেপ অনেক কিছু ইঙ্গিত দেয়। যেখানে নাসা তাদের বেশিরভাগ ডাটা সবার জন্য উন্মুক্ত করে, সেখানে চীন খুব কম বাছাই করা তথ্যই শেয়ার করে। জুরং থেকে পাওয়া পুরো রাডার ডাটা আজও সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। অনেক বিজ্ঞানী মনে করেন এই ডাটার ভেতরে ভবিষ্যতের বসতি স্থাপনের জায়গা সংক্রান্ত তথ্য লুকিয়ে থাকতে পারে। চীন এটাও স্পষ্ট করেছে তার পরবর্তী মিশন শুধু দেখার জন্য নয়, পরবর্তী ধাপ হবে মঙ্গলের মাটি পৃথিবীতে নিয়ে আসা। আর এখান থেকেই শুরু হয় এক নতুন রেস। যখন জুরং ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে আর তার সোলার প্যানেল ধুলোয় ঢেকে যেতে থাকে, তখনও চীনের জন্য মিশন শেষ হয়ে যায়নি, বরং সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। কারণ এখন চীনের সামনে নতুন প্রশ্ন, মঙ্গলকে যদি বোঝা যায় তাহলে কি সেখান থেকে কিছু ফিরিয়ে আনা সম্ভব। চীনের পরবর্তী বড় লক্ষ্য তিয়ানোয়েন-3। এই মিশনের উদ্দেশ্য হলো মঙ্গলের মাটি আর পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনা। এই কাজ মঙ্গলে অবতরণের থেকেও বেশি কঠিন। প্রথমে ল্যান্ডারকে নিরাপদে নামাতে হবে, তারপর তাকে মাটি সংগ্রহ করতে হবে, তারপর একটি ছোট রকেট মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে যাবে। এই রকেট সেই স্যাম্পলগুলো মঙ্গলের কক্ষপথে নিয়ে যাবে, সেখানে একটি অরবিটার সেগুলোকে ধরবে এবং পৃথিবীর দিকে রওনা দেবে। এমন কাজ আগে কখনো হয়নি। নাসা আর ইউরোপের এজেন্সিগুলো একসাথে করেও এই মিশনে বহুবার দেরির মুখে পড়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী তিয়ানোয়েন-3 মিশনটি 2028 সালের আশেপাশে লঞ্চ করার লক্ষ্য রয়েছে। যদি এই মিশন সফল হয় তবে প্রথমবারের মতো মঙ্গলের আসল মাটি সরাসরি পৃথিবীর ল্যাবরেটরিতে পৌঁছাবে। এটা শুধু বৈজ্ঞানিক সাফল্য নয়, এটা হবে সরাসরি ঘোষণা চীন মঙ্গলকে দীর্ঘমেয়াদে দেখছে। চীন শুধু মঙ্গলেই থেমে থাকেনি, সে বুঝে গেছে মহাকাশে আসল শক্তি শুধু গ্রহ থেকে নয়, বরং ক্ষুদ্র গ্রহ থেকেও আসবে। এ কারণেই তৈরি হচ্ছে তিয়ানোয়েন-2 মিশন। এর লক্ষ্য প্রথমে একটি কাচ দিয়ে অতিক্রমকারী ক্ষুদ্র গ্রহ থেকে স্যাম্পল নেওয়া, তারপর একটি ধূমকেতুর দিকে অগ্রসর হওয়া। এটাই ভবিষ্যতের স্পেস মাইনিংয়ের ভিত্তি গড়ে দেবে। কারণ অনেক ক্ষুদ্র গ্রহের ভেতরে লুকিয়ে আছে অমূল্য খনিজ সম্পদ। এই গ্রহগুলোতে পানি, ধাতু আর বিরল উপাদান পৃথিবীর তুলনায় অনেক বেশি পরিমাণে রয়েছে। যদি কোনো দেশ এই টেকনোলজিতে এগিয়ে যায় তাহলে ভবিষ্যতে তাকে কাঁচা মালের সংকটে পড়তে হবে না। চীনের বিজ্ঞানীরা এখন খোলাখুলি বলতে শুরু করেছেন মঙ্গলে স্থায়ী উপস্থিতি সম্ভব। এই পরিকল্পনাকে অনেক সময় মার্স বেজ অথবা মার্স রিসার্চ স্টেশন বলা হয়। চীন পৃথিবীতে মঙ্গলের মতো পরিবেশ তৈরি করে মরুভূমিতে পরীক্ষামূলক বেজ বানিয়েছে। এখানে বিজ্ঞানীরা শিখছেন সীমিত অক্সিজেন, ভিন্ন গ্র্যাভিটি আর আলাদা তাপমাত্রায় কিভাবে কাজ করতে হয়। এই বেজগুলোতে পানি রিসাইকেল করা, গাছ লাগানো আর সীমিত শক্তিতে বেঁচে থাকার পরীক্ষা চলছে। মঙ্গলে সরাসরি বসবাস করা এখনও অনেক দূরের কথা, কিন্তু চীন ধীরে ধীরে সেই দূরত্ব কমিয়ে আনছে। চীনের বিজ্ঞানী আর পরিকল্পনাবিদদের মতে 2040-এর দশকের মধ্যে মানববাহী মঙ্গল মিশন একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। এর মানে হলো আগে রোবোটিক মিশন পাঠানো হবে, তাদের মাধ্যমে মাটি আর পরিবেশ পরীক্ষা করা হবে, তারপর সম্পদ আরোহণের টেকনোলজি তৈরি হবে এবং শেষে মানুষের পাঠানোর পরিকল্পনা করা হবে। এই উদ্দেশ্যে তৈরি হচ্ছে লং মার্স 9 রকেট। এটি হবে চীনের সবচেয়ে শক্তিশালী রকেট, যা ভারী যন্ত্রপাতি গভীর মহাকাশে বহন করতে পারবে। মানুষকে মঙ্গলে পাঠানো শুধু টেকনোলজির চ্যালেঞ্জ নয়, এটা শরীর, মন আর মানসিক শক্তির পরীক্ষা। মঙ্গল যাত্রা ও ফিরে আসতে বহু বছর সময় লেগে যেতে পারে, রেডিয়েশনের ঝুঁকি থাকবে, পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হবে না। তবুও চীন মনে করে এই ঝুঁকি নেওয়া জরুরি। মঙ্গলে বাড়তে থাকা এই কার্যকলাপ বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আউটার স্পেস
স্পেস ট্রিটি অনুযায়ী কোনো দেশই কোনো গ্রহের মালিকানা দাবি করতে পারবে না, কিন্তু সম্পদ ব্যবহারের বিষয়ে এখনও আইনি অস্পষ্টতা রয়ে গেছে। যদি কোনো দেশ আগে পানি তুলতে পারে, আগে বেস বানাতে পারে আর আগে কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তুলতে পারে, তাহলে অন্যদের জন্য সেখানে পৌঁছানো কঠিন হয়ে যাবে। এ কারণেই আমেরিকা আর ইউরোপ চীনের প্রতিটি পদক্ষেপ খুব মনোযোগ দিয়ে দেখছে। এটা এক নতুন ধরনের প্রতিযোগিতা, যেখানে অস্ত্র নয়, টেকনোলজি শক্তি নির্ধারণ করে। চীন বারবার বলে তার মহাকাশ মিশন পুরোপুরি বৈজ্ঞানিক। নিঃসন্দেহে বিজ্ঞান এখানে বড় অংশ, কিন্তু এটাও সত্য মহাকাশে উপস্থিতি যে কোনো দেশের জাতীয় মর্যাদার সঙ্গে জড়িত। যেভাবে 1969 সালে চাঁদে পা রাখা আমেরিকার পরিচয় হয়ে উঠেছিল, তেমনি মঙ্গলে পৌঁছানো আজ চীনের পরিচয় হয়ে উঠেছে। জুরং হয়তো এখন মঙ্গলের বুকে নীরবে দাঁড়িয়ে আছে, কিন্তু সে যে পথ খুলে দিয়েছে তা আর বন্ধ হবে না। মঙ্গল এখন শুধু একটি লাল গ্রহ নয়, এটা এখন ভবিষ্যতের ল্যাবরেটরি, রাজনৈতিক ময়দান আর মানব ইতিহাসের সবচেয়ে বড় ধাপ। চীন স্পষ্ট করে দিয়েছে সে এই দৌড় থেকে সরে দাঁড়াবে না। এখন প্রশ্ন এটা নয় কে মঙ্গলে পৌঁছাবে, প্রশ্ন হলো কে সেখানে আগে টিকে থাকতে পারবে। আর এই প্রশ্নের উত্তরই আগামী কয়েক দশকে পুরো বিশ্বের দিক নির্ধারণ করবে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।